হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টাইপ ডিপি নিউ। আজকে আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি ইসরো ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তার পার্ট 2 সেশন নিয়ে, যেখানে আমরা পার্ট 1 এ কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 30 পর্যন্ত ডিসকাস করেছিলাম, আর বাকি যে 31 থেকে 60 পর্যন্ত আমরা এইখানে ডিসকাশন করব। তো আবারও বলে দিই, এটা হচ্ছে 2022 সালের কোয়েশ্চেন পেপার। 2022 অর্থাৎ 3 নভেম্বর 2022 এক্সামটা হয়েছিল। টেকনিশিয়ান বি, ইলেকট্রিশিয়ান, টোটাল 60টা কোয়েশ্চেন ছিল। 30 কোয়েশ্চেন আমরা সলভ করে ফেলেছি এবং 30 কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব। তো যদি তোমরা প্রিভিয়াস 30 কোয়েশ্চেন যদি না দেখে থাকো, অর্থাৎ পার্ট 1 যদি তোমরা না দেখে থাকো, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো পার্ট 1টা দেখে আসো। তো চলো শুরু করি। শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, যেটা হচ্ছে যে ভিডিও যারা দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি মনে হয় যে তোমাদের এখান থেকে হেল্প হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো চলো শুরু করি। Question number 31. Wheatstone bridge is said to be balanced when voltage across its output terminal is. একটা হুইটস্টোন ব্রিজ আছে যেটা কিনা ব্যালেন্স কন্ডিশনে আছে, তার আউটপুট টার্মিনালে আমরা কত ভোল্টেজ পাবো সেই সময়। তাহলে একটা হুইটস্টোন ব্রিজ যদি ব্যালেন্স থাকে, দেখো একটা হুইটস্টোন ব্রিজ যদি আমরা একটু আঁকি, এটা একটা আমাদের হুইটস্টোন ব্রিজ। ধরো এটা পি নাম দিলাম, এটা কিউ, এটা আর, এটা এস। তো এর মধ্যে এই রকম একটা ব্রাঞ্চের এই পজিশনে এটা একটা আননোন রেজিস্ট্যান্স থাকে। এটা কি বলেছি? আননোন রেজিস্ট্যান্স। এটা একটা আননোন রেজিস্ট্যান্স, ওকে। তো এই আননোন রেজিস্ট্যান্স আর যদি হয়, তাহলে এটা ব্যালেন্স কখন হবে না, যখন এইখানে একটা গ্যালভানোমিটার আমরা লাগাবো। তো এই গ্যালভানোমিটার দিয়ে যখন কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ এটা কখন হবে না, যখন এই অপোজিট যে বাহু আছে, অপোজিট যে আর্ম আছে, এই অপোজিট আর্মের গুণফল যখন সমান হবে। সেটা কিভাবে হবে না, এখানে একটা আমাদের ভেরিয়েবল রেজিস্ট্যান্স থাকে, তো সেইটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। করে আমরা এই যে দুটো টার্মিনাল, সাপোজ এটা এ টার্মিনাল এবং এটা বি টার্মিনাল, এই এ বি টার্মিনালের যে ভোল্টেজ সেটাকে আমাদের কিন্তু জিরো পজিশনে নিয়ে আসতে হয়। তো আউটপুট টার্মিনাল কোন দুটো, সেটা হচ্ছে কিন্তু এই যে আউটপুট টার্মিনাল, এই যে আউটপুট টার্মিনালের কথা বলা হয়েছে সেটা কিন্তু এই এবি এবি টার্মিনাল, ওকে। এবি টার্মিনাল হচ্ছে কিন্তু হুইটস্টোন ব্রিজের আউটপুট টার্মিনাল। দেখো এই দুটো পয়েন্টে কিন্তু ইনপুট হচ্ছে, এবং তাহলে আউটপুট কোথায় পাবো? এবি টার্মিনালে পাবো। তো এবি টার্মিনালের ভোল্টেজ যখন জিরো হবে, যখন ভোল্টেজ জিরো হবে, তখনই এই গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে এই হুইটস্টোন ব্রিজটা কিন্তু ব্যালেন্স কন্ডিশনে আছে। সেটা কিভাবে হবে না, এই যে পি এবং বলেছি কি অপোজিট আর্মের গুণফল, অপোজিট আর্ম পি ইন্টু আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কিউ ইন্টু এস। তো তখন আমরা আবার এটা ফর্মুলা কিন্তু দেওয়া থাকে কি, দেখো পি বাই কিউ, আমরা যদি পি এর নিচে কিউ নিয়ে আসি, পি বাই কিউ ইকুয়ালস টু, তাহলে কি হবে, এস বাই আর। পি বাই কিউ ইকুয়ালস টু এস বাই আর, এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের ফর্মুলা। তো দেখো এইটা এইটা আমরা তখনই করতে পারবো, এই ফর্মুলা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন কিনা হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্স কন্ডিশনে আসবে, অর্থাৎ কি গ্যালভানোমিটার কারেন্ট ইকুয়ালস টু জিরো। তো গ্যালভানোমিটার কারেন্ট ইকুয়ালস টু জিরো কখন হবে না, যখন তার অ্যাক্রসে ভোল্টেজ জিরো হবে। তাহলে যখন হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স হবে, তার আউটপুট টার্মিনালে আমরা কত ভোল্টেজ পাবো? জিরো ভোল্টেজ পাবো। বুঝা গেল? নেক্সট question number 32. A person get an electric shock while using a electric kettle. The probable reason for this. বলছে একটা পার্সন যে কিনা ইলেকট্রিক কেটেল ইউজ করছে, সে যদি শক খায় তাহলে তার কারণ কি হতে পারে। দেখো এই যে শক, আমাদের ইলেকট্রিক শক লাগে কেন না, লিকেজ কারেন্ট যদি বডি দিয়ে ফ্লো হয়, অর্থাৎ কি এই যে অ্যাপ্লায়েন্সটা আমরা ইউজ করছি তার যে বডিতে যদি লিকেজ কারেন্ট থাকে, তাহলে
আমরা কিন্তু শক খাবো। তাহলে তার থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি? না এই যে অ্যাপ্লায়েন্স গুলো আছে, দেখবে অ্যাপ্লায়েন্সে একটা আর্থ আর্থ বলে একটা পয়েন্ট থাকে, ঠিক আছে? তার যে পাওয়ার কর্ড রয়েছে তার সাথে একটা আর্থিং এর কানেকশন থাকে। সো আমাদের যদি অ্যাপ্লায়েন্স গুলোকে পারফেক্ট আর্থ করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা শক খাবো না, ঠিক আছে? তো এই যে ক্রেটেলটা সেটা কিন্তু আর্থ করা নেই, তার জন্য করে কিন্তু একটা পার্সন যে কিনা সেই কেটেলটা ইউজ করছে সে শক খাবে, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট, দ্য কারেন্ট গেইন অফ কমন এমিটার অ্যাপ্লায়েন্স amplifier, সরি, কমন এমিটার অ্যাম্পলিফায়ার কনফিগারেশন। বলছে কমন এমিটার কনফিগারেশনে তার কারেন্ট গেইন কেমন হবে? কমন এমিটার, তো কমন এমিটার কনফিগারেশনটা কেমন হবে দেখো। এটা যদি একটা অ্যাম্পলিফায়ার হয় বা উম, বলতে পারি আমরা ট্রানজিস্টর হয়, তাহলে তার কমন এমিটার কানেকশন, তো কমন এমিটার এখানে আর এখানে আমরা একটা কি দিই, কমন এমিটার কি করি আমরা ফরওয়ার্ড বায়াসে রাখি। তো কমন এমিটার আমরা যদি ফরওয়ার্ড বায়াসে রাখি, তাহলে আমরা এখানে কি দিয়েছি, হ্যাঁ নেগেটিভ আছে, এটা এনপিএন এনপি এন ট্রানজিস্টর, অ্যারো দেখেই বুঝতে পারছো এনপিএন ট্রানজিস্টর। তো আমরা এখানে কি করব না, এখানে আমরা পজিটিভ ভোল্টেজ দেবো বেসে, আর এখানে আর এখানে আমরা নেব কি আউটপুট, আউটপুট নেব, এবং যে এমিটার টু বেস অর্থাৎ আউটপুট যেটা নেবো সেটা রিভার্স বায়াসে থাকবে। তো দেখো এইটা যেহেতু কম, কালেক্টর যেহেতু নেগেটিভ, সো আমরা এখানে দেবো পজিটিভ এবং এমিটারে দেবো আমরা নেগেটিভ, ঠিক আছে? তাহলে দেখো এই যে এমিটার বেস কি আছে, ফরওয়ার্ড বায়াসে আছে, মানে ইনপুট আমরা ফরওয়ার্ড বায়াসে দিয়েছি, আউটপুট কি নেব আমরা এমিটার টু কালেক্টর, তাহলে সেখানে আমরা কি নেব, সেখানে আমরা রিভার্স বায়াস দেবো, রিভার্স বায়াস দেবো। তো দেখো এখান দিয়ে আমরা কি বলতে পারি, দেখো আমরা কি জানি এমিটার কিন্তু হাইলি ডোপড, এমিটার হাইলি ডোপড, বেস লাইটলি ডোপড এবং কালেক্টর কিন্তু মডারেটলি ডোপড। তো টোটাল এর যে ফাংশন রয়েছে, এর যে অপারেটিং প্রিন্সিপাল রয়েছে, যদি তোমরা সেটা একবার খেয়াল করো, দেখো তোমরা দেখতে পাবে যে টোটাল এমিটার কারেন্ট যেটা, সেই এমিটার কারেন্ট ইকুয়ালস টু তোমার হবে বেস কারেন্ট প্লাস হচ্ছে কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট প্লাস হচ্ছে কালেক্টর কারেন্ট। ওকে, তাহলে আমরা কি জানি এর যে কারেন্ট গেইন, কমন এমিটার কনফিগারেশনের যে কারেন্ট গেইনকে আমরা কি দিয়ে ডিনোট করি, বিটা। সো বিটা ইকুয়ালস টু, আমরা যদি কারেন্ট গেইন বের করতে যাই তাহলে তুমি মনে করে দেখো যে আইসি প্লাস বাই আইবি, বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি। তো দেখো যে বেস কারেন্ট কিন্তু তুলনামূলক খুবই কম, এবং কালেক্টর কারেন্ট যেটা আমাদের আউটপুট নেব, কালেক্টর কারেন্ট যেটা সেটা কিন্তু অনেক বেশি। তো বিটা কিন্তু গ্রেটার দেন 1, কারণ দেখতে পাচ্ছ আইসি বড় এবং আইবি ছোট, সো বিটা গ্রেটার দেন 1, আমরা বলতে পারি গ্রেটার দেন 1। তাহলে এখানে রাইট অপশন হয়ে যাবে কিন্তু গ্রেটার দেন 1। বোঝা গেল? নেক্সট, the frequency of voltage generated by an alternator having 4 pole and rotating at 1800 rpm, বলছে কি যে আমাদের ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তো ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আমরা কি জানি, pn বাই 120, এটাই ফর্মুলা। তো ফর্মুলা অনুযায়ী আমরা যদি দেখি 4 পোল বলেছে আমাদের, আর কি বলেছে স্পিড কত 1800 বাই 120, এটা করলে আমাদের কত আসবে 60 হার্টজ। এটা নতুন করে বলার কিছু নেই, তো আমাদের রাইট আনসার হয়ে যাবে কিন্তু 60 হার্টজ। ওকে, নেক্সট, ফুল লোড লাইন কারেন্ট অফ আ 3 ফেজ 3 HP 415 ভোল্ট 50 হার্টজ
squirrel cage induction motor at 0.8 lagging power factor is approximately, আমাদের কি জানতে চেয়েছে যে ফুল লোড লাইন কারেন্ট, মনে রাখবে কিন্তু এখানে চেয়েছে লাইন কারেন্ট। ওকে, তাহলে আমাদের ফর্মুলা কি জানি আমরা, যে পাওয়ারের ফর্মুলা কি, পাওয়ারের ফর্মুলা হচ্ছে তোমার √3 VL IL cos phi। তোমরা সবাই জানো √3 VL IL cos phi 3 ফেজের পাওয়ার, ঠিক আছে। সেইটা সমান আমরা কি জানি, এখানে দেখো এখানে যে পাওয়ারের কথা বলা হয়েছে 3 HP, তাহলে এইটার সমান কি 3 HP, এটুখানি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখান থেকে যদি IL বের করি তাহলে 3 HP যেটা আমাদের পাওয়ার বাই √3 VL ইন্টু cos phi। তাহলে এটা করো, তাহলে দেখো যে যদি আমরা 3 HP কে যদি আমরা কনভার্ট করি 746 দিয়ে গুণ করে ওয়াটে যদি কনভার্ট করি এবং √3 ইন্টু 415 ভোল্ট ইন্টু cos phi আমাদের দেওয়া আছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটা যদি করো তোমাদের ক্যালকুলেশন করে দেখো 3.89 সামথিং অ্যাম্পিয়ার আসবে। সো তাহলে আমাদের এখানে 3.89 আসবে, সো আমাদের এখানে দেখো রাইট আনসার হয়ে যাবে 3.80 অ্যাম্পিয়ার। ওকে, বুঝে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36, the synchronous speed of an induction motor refers to the speed of the, এই যে আমাদের একটা ইন্ডাকশন মোটরে আমরা যে বলি না সিঙ্ক্রোনাস স্পিড, তো সিঙ্ক্রোনাস স্পিডটা কার জন্য বলি, কিসের স্পিডটাকে আমরা সিঙ্ক্রোনাস স্পিড বলি, সেইটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। দেখো আমাদের যে 3 ফেজ সাপ্লাই আমরা ইন্ডাকশন মোটরে দিই তার জন্য আমাদের স্টেটরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। সো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা স্টেটরে জেনারেট হয় সেটাকেই তো আমরা বলি যে সিঙ্ক্রোনাস স্পিড, যে স্পিডে ঘুরছে স্টেটরের যে স্পিড, অর্থাৎ কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড স্পিড। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড সেটাকে আমরা কি বলি সিঙ্ক্রোনাস স্পিড, আর যে রোটর যে স্পিডে ঘোরে সেইটাকে আমরা কি বলি, এটা হচ্ছে রোটর। রোটর যে স্পিডে ঘোরে সেটাকে আমরা কি বলি এনআর বলি, এনআর বাই এন বলি, যেটা আমরা অ্যাসিঙ্ক্রোনাস স্পিড। অর্থাৎ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু এন ইজ গ্রেটার দ্যান এনআর, সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে অলওয়েজ এন ইজ গ্রেটার দ্যান এনআর ফর ইন্ডাকশন মোটর। synchronous speed always greater than asynchronous speed for induction motor। ওকে, তাহলে এই যে ns এর কথাটা বলা হয় যেটা কার স্পিড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড, তাহলে এখানে রাইট অপশন হয়ে যাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, the distance between two adjacent teeth of hacksaw blade। hacksaw blade এর যদি টিথের কথা একবার চিন্তা করো, দেখো টিথ গুলো কেমন হয়, এরকম হয় টিথ গুলো। তাহলে বলছে দুটো অ্যাডজেসেন্ট টিথ, অর্থাৎ এই যে একটা টিথ এখান থেকে এখান পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে কি বলে সেটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো দুটো অ্যাডজেসেন্ট টিথের যে ডিস্টেন্স সেটাকে আমরা কি বলি, পিচ। এটাকে আমরা কি বলি হ্যাকসো পিচ বলি। তো পিচ অফ ব্লেড, তাহলে এটা রাইট অপশন হয়ে যাবে পিচ অফ দ্য ব্লেড। বোঝা গেল। নেক্সট ফিউজিং ফ্যাক্টর। তো ফিউজিং ফ্যাক্টর আমরা কি জানি না, ফিউজিং ফ্যাক্টর হলো যে ফিউজিং ফ্যাক্টর, এটা আমরা বলতে পারি কি যে মিনিমাম, এটা একটা রেশিও, কার রেশিও না মিনিমাম ফিউজিং কারেন্ট, মিনিমাম ফিউজিং কারেন্ট বাই তার রেটেড কারেন্ট। এটারই রেশিও। তো ফিউজিং ফ্যাক্টর হচ্ছে মিনিমাম ফিউজিং কারেন্ট, কথাটা কিন্তু খেয়াল করবে এখানে মিনিমাম আছে, ম্যাক্সিমাম নয় কিন্তু, মিনিমাম ফিউজিং কারেন্ট বাই রেটেড কারেন্ট।
আর ফিউজিং ফ্যাক্টর কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে। ওকে, ফিউজিং ফ্যাক্টর অলওয়েজ গ্রেটার দ্যান 1 হবে। বোঝা গেল? তাহলে এখানে কোন অপশনটা হবে? মিনিমাম ফিউজিং কারেন্ট বাই দ্য রেটেড কারেন্ট, এটা হয়ে যাবে ফিউজিং ফ্যাক্টর। বোঝা গেল? নেক্সট question number 39, if a single phasing occur during running of three phase motor, then বলছে যদি একটা মোটরের, একটা থ্রি ফেজ মোটরের যদি সিঙ্গেল ফেজিং হয় তাহলে কি হবে? সিঙ্গেল ফেজিং কথাটার মানেটা কি? সিঙ্গেল ফেজিং, তো সিঙ্গেল ফেজিং কথাটার মানেটা কি আগে জানতে হবে। দেখো একটা মোটর, সাপোজ একটা মোটর থ্রি ফেজে রান করছে, ঠিক আছে? যদি কোনো কারণে একটা ফেজ অফ হয়ে যায় তাহলে এখানে দুটো ফেজ বর্তমান থাকবে। এই যে ঘটনাটা ঘটবে, একটা ফেজ অফ হয়ে যাওয়া, ঠিক আছে? সিঙ্গেল ফেজিং কথাটা শুনে অনেকের মনে হচ্ছে যে একটা ফেজে চলছে, না একটা ফেজে নয়, একটা ফেজ অফ হয়ে গেছে, ফলত দুটো ফেজ বর্তমান। তখন কি হবে? তখন আমাদের কি হবে সেটা জানতে চেয়েছে। দেখো তখন যে তিনটে ফেজ দিয়ে যে পাওয়ারটা ড্র হচ্ছিল, অর্থাৎ একটা মোটর রান করছিল, অর্থাৎ কি সে নিশ্চয়ই একটা কোনো লোড নিয়ে রান করছিল, তাহলে সেই লোডটাকে মেনটেন করার জন্য তার থ্রি ফেজ পাওয়ার লাগছিল, তিনটে ফেজ দিয়ে পাওয়ার লাগছিল। এখন একটা ফেজ অফ হয়ে গেছে, তাহলে সে থ্রি ফেজের পাওয়ারটা এখন টু ফেজ দিয়ে গেইন করার চেষ্টা করবে, টু গেইন দ্য কনস্ট্যান্ট টর্ক। সেই লোড নিয়ে ঘোরার জন্য সেম প্রপোর্শন মানে পাওয়ার ড্র করবে। তাহলে দুটো ফেজ দিয়ে, আগে যেটা তিনটে ফেজ দিয়ে ড্র করছিল, এখন সেটা দুটো ফেজ দিয়ে ড্র করার চেষ্টা করবে। ফলত কি হবে? এক্সেসিভ হাই কারেন্ট ড্র হবে। যখনই এক্সেসিভ হাই কারেন্ট ড্র হবে তখন কি হবে? এর যে সেফটি প্রোটেকশনের জন্য যে সমস্ত ধরে নাও যে সমস্ত সার্কিট ব্রেকার গুলো লাগানো থাকবে সেগুলো কি হবে? ট্রিপ করে যাবে। তাহলে দেখো এখানে কি বলেছে, মোটর উইল রান অ্যাজ টু ফেজ মোটর অ্যান্ড পারফর্ম নর্মালি। দেখো মোটর উইল রান অ্যাজ টু ফেজ মোটর এই পর্যন্ত ঠিক ছিল, পারফর্ম নর্মালি কি নর্মালি পারফর্ম করবে না, নর্মালি পারফর্ম করবে না, এক্সেসিভ হাই কারেন্ট ড্র করবে। তো উইল কন্টিনিউ টু রান অন টু ফেজ বাট উইল নট টেক লোড। বলছে যে কন্টিনিউ টু রান অর্থাৎ মোটরটা রান করবে কিন্তু লোড ক্যারি করবে না। এটা কি হতে পারে? মোটর রান করবে অথচ লোড ক্যারি করবে না, এটা তো হতে পারে না, না? দেখো অপশন সি তে কি বলেছে, কন্টিনিউ টু রান বাট লাকিলি ফেল্ড ডিউ টু এক্সেসিভ হাই কারেন্ট। বলছে যে রান করবে মোটর, কিন্তু যখনই সিঙ্গেল ফেজিং ঘটনাটা ঘটবে তখনই কি হবে? এক্সেসিভ হাই কারেন্ট ড্র করার জন্য সে কিন্তু আর চলতে পারবে না কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে কিন্তু অপশন সি। আর 4 নম্বর অপশনে কি বলেছে, হুইট ইমিডিয়েটলি স্টল, মানে সঙ্গে সঙ্গে মোটরটা দাঁড়িয়ে যাবে। সঙ্গে সঙ্গে তো মোটরটা দাঁড়িয়ে যাবে না, যত কিন্তু এক্সেসিভ হাই কারেন্ট ড্র করে চলার চেষ্টা করবে। সো ফলত ওখানে যে সার্কিট ব্রেকার গুলো থাকবে সেগুলো কিন্তু ট্রিপ করে যাবে। এটাই হচ্ছে কিন্তু সিঙ্গেল ফেজিং এর এফেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, খুব ইজি একটা কোয়েশ্চেন, সিম্বল অফ রেজিস্টিভিটি। সিম্বল অফ রেজিস্টিভিটি অফ কন্ডাক্টর। তো রেজিস্টিভিটি, আমরা রেজিস্টিভিটিকে রো দ্বারা ডিনোট করি। দেখো এই যে সিম্বলটা রয়েছে এটা কিসের? ওহমের। এটা ওহম। এটা কি? এটা হচ্ছে মিউ। ওকে, এটা হচ্ছে কি? বিটা। তাহলে এটা হচ্ছে তোমার রো, রো ইজ ইকুয়াল টু রেজিস্টিভিটি। রো মানে হচ্ছে রেজিস্টিভিটি, এটা হচ্ছে তার সিম্বল। ওকে, অ্যান্ড দেখো এটা ওহম রেজিস্ট্যান্সের সিম্বল, মিউ কিসের সিম্বল? এটা হচ্ছে পারমিয়াবিলিটি সিম্বল, আর বিটা একটু আগেই দেখালাম, আগের কোয়েশ্চেনে ছিল, যেটা হচ্ছে কারেন্ট গেইন অফ কমন এমিটার অ্যাম্প্লিফায়ার। ওকে, নেক্সট question number 41, in order to increase the ampere hour rating of a battery, the cell are connected in। আমাদের অ্যাম্পিয়ার আওয়ার বাড়াতে বলেছে, ঠিক আছে? অ্যাম্পিয়ার আওয়ার বাড়ানোর জন্য, অ্যাম্পিয়ার ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা কিন্তু ব্যাটারিকে কি করি? প্যারালালে কানেক্ট করি।
ওকে, ব্যাটারিকে দু রকম কানেক্ট আমরা করি, একটা হচ্ছে কিসে সিরিজ। সিরিজে আমরা কেন কানেক্ট করি? সিরিজে কানেক্ট করার মেন কারণ হচ্ছে ভোল্টেজকে ইনক্রিজ করা, ইনক্রিজ ভোল্টেজ। আর প্যারালালে আমরা কেন করি? ইনক্রিজ কারেন্ট। ইনক্রিজ কারেন্ট, প্যারালালে আমরা কানেক্ট করি ইনক্রিজ কারেন্ট। তো কারেন্ট ক্যাপাসিটি আমাদের বাড়াতে গেলে কি করতে হবে? প্যারালালে কানেক্ট করতে হবে। সো অ্যাম্পিয়ার আওয়ার রেটিংকে আমরা যদি ইনক্রিজ করতে চাই তাহলে আমাদের প্যারালালে কানেক্ট করতে হবে। ওকে, নেক্সট question number 42. Calculate the resistance of bulb if draws 0.1 ampere from 9 volt battery. তো খুব ইজি একটা ক্যালকুলেশন দিয়েছে, আমাদের ভোল্টেজ বলে দিয়েছে যে 9 ভোল্ট এবং কারেন্ট ড্র করছে 0.1 অ্যাম্পিয়ার, তাহলে বাল্বের রেজিস্ট্যান্স কত? দেখো, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু আমরা জানি ভি বাই আই। সো ভি 9 ভোল্ট আর কারেন্ট কত? 0.1। তো এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে 90 ওহম। ওকে, দেখো 90 ওহম হচ্ছে রাইট আনসার। নেক্সট, what is the SI unit of magnetic flux density? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, দেখো ম্যাগনেটিক ফ্লাক্স কি, ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা ডিনোট করি, আর যদি আমরা ডেন্সিটি বার করতে যাই তাহলে আমাদের কি হবে? এরিয়া দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ ফ্লাক্স পার এরিয়া, সেটাকে আমরা ফ্লাক্স ডেন্সিটি বলি, যার ইউনিট কি হবে? ওয়েবার। ফ্লাক্সের ইউনিট ওয়েবার পার মিটার স্কোয়ার। তো ওয়েবার পার মিটার স্কোয়ার, এইটাকে আমাদের যদি এসআই ইউনিটে কনভার্ট করতে হয় তখন আমরা কি বলি? টেসলা। টেসলা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটির এসআই ইউনিট। দেখো এখানে ওয়েবার বলেছে, এটা কিসের ইউনিট বললাম? এটা হচ্ছে ফ্লাক্সের ইউনিট। টেসলা আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে, টেসলা রাইট আনসার। এখানে দেখো আরো যে অপশনগুলো রয়েছে, এখানে কি আছে? গাউস। তো গাউস কিসের ইউনিট? গাউস হচ্ছে কিন্তু ফ্লাক্স ডেন্সিটির ইউনিট, ম্যাগনেটিক, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, তাহলে এটা হলো না কেন? দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির কতগুলো ইউনিট হয়, একটা বললাম ওয়েবার বা মিটার স্কোয়ার। ওকে, সেটা যদি আমাদের এসআই ইউনিট টেসলা, তাহলে গাউস কি? গাউস আর টেসলার মধ্যে রিলেশন কি? দেখো, এক টেসলা, এক টেসলা ইকুয়ালস টু 10,000, 10,000 গাউস। এক টেসলা সমান কত? 10,000 গাউস। তার মানে গাউস একটা খুব ছোট্ট ইউনিট, গাউস একটা ছোট্ট ইউনিট, যে এতগুলো ইউনিট 10,000 ইউনিট মিলে কিন্তু এক টেসলা হচ্ছে। এটাও আমাদের মনে রাখতে হবে যে গাউস কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ওকে, আর ভোল্টেজ তো তোমরা জানো, ভোল্টেজ, ভোল্ট হচ্ছে ভোল্টেজের ইউনিট। ওকে, বা পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট। নেক্সট, ইন দ্য কন্ট্রোল সার্কিট ওয়ারিং দ্য মিনিং অফ নর্মালি ক্লোজড, অর্থাৎ এনসি কন্ট্যাক্টের কথা বলা আছে। নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট মিনস, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট মিনস, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। তো নর্মালি ক্লোজ মানে যখন রিলেটা বা কোনো একটা অপারেটিং কয়েল, রিলে কয়েল যখন এনার্জাইজড হচ্ছে না, যখন এনার্জাইজড হচ্ছে না তখন সে কি হবে? ও তখন সে ক্লোজ থাকবে। ক্লোজ when not energized, not energized। ওকে, আর যখন এনার্জাইজড হবে কয়েল, রিলে কয়েল যখন এনার্জাইজড হবে তখন কি হবে? ওপেন হয়ে যাবে, কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে। কখন? না যখন এনার্জাইজড, কয়েল এনার্জাইজড।
এনার্জাইজড। ওকে, যখন কয়েল এনার্জাইজড হবে তখন কি হবে, ওপেন হয়ে যাবে, আর যখন এনার্জাইজড হবে না তখন কি হবে, ক্লোজ থাকবে। এটাই হচ্ছে এনসি কন্ট্যাক্ট বা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। তো দেখো এখানে কি আছে, কন্ট্যাক্ট রিমেইন ইন ক্লোজড কন্ডিশন ইন অল দ্য স্টেট অফ রিলে। দেখো সবসময় তো ক্লোজ থাকবে না, যখন এনার্জাইজড হবে কি বললাম, যখন এনার্জাইজড হবে তখন ওপেন হয়ে যাবে, যখন এনার্জাইজড হবে না তখন ক্লোজ থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম অপশন হচ্ছে না। নেক্সট বলেছে কন্ট্যাক্ট ওপেন ওয়েন দ্য রিলে কয়েল ইজ ডি এনার্জাইজড, মানে এনার্জাইজড হচ্ছে না তখন কন্ট্যাক্ট ওপেন হবে না। আমরা তো লিখেছি কি এখানে দেখো, যখন এনার্জাইজড হবে না তখন ক্লোজ, যখন এনার্জাইজড হবে তখন ওপেন। তাহলে এখানে বলেছে যে এনার্জাইজড হবে না তখন ওপেন, তাহলে উল্টো বলেছে কন্ট্যাক্ট ওপেন হোয়েন দ্য রিলে কয়েল ইজ এনার্জাইজড। কয়েল, এই কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে কখন না, কয়েল যখন এনার্জাইজড হবে, সেটাই এই অপশন সি তে বলা আছে। Contacts close when the relay coil is de-energized. Contact close when the relay coil is de-energized. এটাও কিন্তু অপশন হতে পারতো, এখানে একটা গন্ডগোল দেখা যাচ্ছে। কন্ট্যাক্ট ক্লোজ হয়ে যাবে when the relay coil is de-energized। কোয়েশ্চেনটাতে একটু প্রবলেম রয়েছে যে এখানে কন্ট্যাক্ট, এখানে অপশন চারটাও কিন্তু হতে পারতো। কন্ট্যাক্ট ক্লোজ when the relay coil is de-energized। তাহলে এখানে দেখো, এখানে দুটো অপশন কিন্তু রাইট আছে। কন্ট্যাক্ট ওপেন হোয়েন দ্য কয়েল ইজ এনার্জাইজড, হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে। কন্ট্যাক্ট ক্লোজ হোয়েন দ্য রিলে কয়েল ইজ ডি এনার্জাইজড, বাট এর থেকে 4 নম্বর অপশনের থেকে 3 নম্বর অপশন কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কেন বলবো, যে এই কয়েলটা যখন এনার্জাইজড ছিল না তখন অফ ছিল, যখন এনার্জাইজড হচ্ছে তখন ওপেন, তাই না? আবার যখন কয়েল ডি এনার্জাইজড হয়ে যাবে তখন কিন্তু আবার ক্লোজ। তাহলে আগে এই ঘটনা, আগে 3 নম্বর ঘটনাটা ঘটবে, তারপর আবার 4 নম্বর ঘটনাটা ঘটবে। ওকে, তাহলে এখানে 3 নম্বর অপশনটা কারেক্ট নেওয়া হয়েছে, বাট এই যে 4 নম্বর অপশনটা এটাও কিন্তু কারেক্ট হতে পারত, তা হবে আমি বলছি, দুটোই অপশন কিন্তু কারেক্ট আছে এখানে। ওকে, নেক্সট, if resistance decrease with increase in temperature, resistance has, বলেছে যদি আমাদের টেম্পারেচার বাড়ে এবং রেজিস্ট্যান্স যদি ডিক্রিজ করে তাহলে তার যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, সেই টেম্পারেচার কোএফিসিয়েন্টটা পজিটিভ না নেগেটিভ না জিরো, সেটাই আমাদের জানতে চাইছে। দেখো আমাদের 3 ধরনের টেম্পারেচার কোএফিসিয়েন্ট আছে। একটা হচ্ছে কি পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট সেটা কাদের জন্য না, যখন টেম্পারেচারের সাথে সাথে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে, তারা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি না, যাদের টেম্পারেচার বাড়ার সাথে সাথে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স কি হয়, ডিক্রিজ করে, সেটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আর একটা হচ্ছে জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট সেটা কি না, টেম্পারেচার বাড়ার সাথে সাথে কিন্তু রেজিস্ট্যান্সের কোনো হেলদোল হয় না, রেজিস্ট্যান্স কি কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। তাহলে এই 3 ধরনের কিন্তু টেম্পারেচার কোএফিসিয়েন্ট আমাদের মেটেরিয়াল বর্তমান। তাহলে যেখানে আমাদের টেম্পারেচার বাড়ার সাথে সাথে কিন্তু রেজিস্ট্যান্স ডিক্রিজ করে যায়, সেটা কি দেখো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে এখানে রাইট অপশন হয়ে যাবে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। দেখো এখানে তাহলে কি হবে, এখানে যদি আমরা একটা করে এক্সাম্পল দেখি, এটা হচ্ছে তোমার যে কোনো কন্ডাক্টর মেটেরিয়াল, কন্ডাক্টর নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কারা, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। আর যারা জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট কারা না, সেটা হচ্ছে অ্যালয় মেটেরিয়াল। ওকে, অ্যালয় মেটেরিয়াল, অ্যালয় মেটেরিয়াল। তো অ্যালয় মেটেরিয়াল আছে 3টে সেরকম, যারা জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, রিলেশন বিটুইন পিক ভ্যালু এবং আরএমএস ভ্যালু। পিক ভ্যালু অ্যান্ড আরএমএস ভ্যালুর মধ্যে আমাদের রিলেশন বের করতে বলেছে। তো দেখো তোমরা মনে করে দেখো, পিক ভ্যালু
অর্থাৎ পিক ভ্যালুকে আমরা ম্যাক্স ভ্যালু বলি। সো পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু, পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু ইকুয়ালস টু আমরা কি জানি না পিক ফ্যাক্টর, পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু ইকুয়ালস টু পিক ফ্যাক্টর। সো পিক ফ্যাক্টর এখানে দেখো পিক ফ্যাক্টরের মান দেওয়া রয়েছে। তো পিক ফ্যাক্টর ইকুয়ালস টু যদি আমরা বসাই তাহলে পিক বাই আরএমএস ইকুয়ালস টু পিক ফ্যাক্টর আমাদের কত ছিল সাইনোসয়েডাল ওয়েভফর্মে, পিক ফ্যাক্টর ছিল √2, অথবা তুমি বলতে পারো অর 1.414, 1.414 √2 এর ভ্যালু। তাহলে আমাদের দেখো এখানে সব আরএমএস দিয়ে ক্যালকুলেট করা আছে। সো আমরা যদি আরএমএস বলি, আরএমএস ইকুয়ালস টু যদি আমরা বার করে নিই তাহলে আমাদের যেটা চলে আসবে এই √2 বা 1.414টা পিকের নিচে চলে আসবে। সো পিক বাই 1.414 এরকম কোনো অপশন কি তোমরা দেখতে পাচ্ছ? দেখো IRMS ইকুয়ালস টু আইপি বাই 1.414। দেখো এইটার সাথে কিন্তু এই অপশন 1টা কিন্তু মিলছে, তাহলে রাইট আনসার হয়ে যাবে কিন্তু অপশন 1। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47, a 3-phase 415 volt induction machine operating on 50 hertz supply has a sleep of 5%. The total number of complete rotation made by rotor voltage per minute. রোটর ভোল্টেজের রোটেশন জানতে চাইছে, অর্থাৎ কি জানতে চাইছে এখানে রোটরের যে ভোল্টেজ তার ফ্রিকোয়েন্সি জানতে চাইছে, রোটর ফ্রিকোয়েন্সি জানতে চাইছে। কি জানতে চাইছে? রোটর ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সি আমাদের কাছে জানতে চাইছে। সো রোটর ফ্রিকোয়েন্সি আমরা কি জানি না স্লিপ ইনটু সাপ্লাই ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি। সো স্লিপ কি বলেছে আমাদের 5%, সো 5/100 পার্সেন্ট দেওয়া আছে, সো 5/100। তো এইটা ইনটু আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত বলেছে 50 হার্টজ। তো এইটা যদি আমরা করি দেখো এটা কাটলে 2, তাহলে আমাদের 2.5 হার্টজ আসছে। আর এবারে দেখ আমাদের কি বলেছে, এই যে ফ্রিকোয়েন্সিটা আমাদের বার করতে বলেছে কিসে? ভোল্টেজ পার মিনিট, পার মিনিটে জানতে চাইছি। কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি জানি? ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু সাইকেল পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আমরা জানি সাইকেল পার সেকেন্ড। তো সাইকেল পার সেকেন্ড মানে হচ্ছে 2.5 সাইকেল ইন 1 সেকেন্ড, 2.5 সাইকেল ইন 1 সেকেন্ড। তো 2.5 হার্টজ। তাহলে যদি আমাদের মিনিটে বার করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তো ফ্রিকোয়েন্সি পার মিনিট, ফ্রিকোয়েন্সি পার মিনিট, ফ্রিকোয়েন্সি পার মিনিট ইকুয়ালস টু, তাহলে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে 2.5 কে, ইকুয়ালস টু আমাদের কাছে আসবে 150। দেখো 150 হয়ে যাবে রাইট আনসার। ওকে, এটা কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, এখানে মিনিটে জানতে চাইছিল। ওকে, আমাদের তো এটা সেকেন্ডে বেরিয়েছে, আমরা ফ্রিকোয়েন্সিকে সেকেন্ডে ক্যালকুলেট করি, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু সাইকেল পার সেকেন্ড। ওকে, কিন্তু আমাদের তো ফ্রিকোয়েন্সি সেকেন্ডে বেরোলে হবে না, আমাদের কি জানতে চেয়েছে? আমাদের কিন্তু মিনিটে জানতে চেয়েছে। তো আমাদের কিন্তু বের করতে হবে মিনিটে, এখানে বেরোলো 150। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48, টলারেন্স অফ রেজিস্টার উইথ আ গোল্ড ব্যান্ড। দেখো আমাদের যে টলারেন্স ব্যান্ড রয়েছে, আমাদের যে টলারেন্স ব্যান্ড রয়েছে, টলারেন্স ব্যান্ড কিরকম হয়? আমাদের কি কি হয়? গোল্ড হয়, আর কি হয়? সিলভার হয়, আর কি হয়? নো কালার, নো কালার হয়। তাহলে দেখো গোল্ড হলে আমরা কি জানি? +-5%। সিলভার, সিলভার হলে কি হয়? +-10%। নো কালারে কি হয়? +-20%। তাহলে দেখো গোল্ডে +-5%, সেটাই আমাদের কাছে জানতে চাইছে যে গোল্ড ব্যান্ড যদি আমাদের টলারেন্সের জায়গায় থাকে তাহলে কি হবে? সেটা হয়ে যাবে কিন্তু +-5%। যদি সিলভার চাইতো তাহলে +-10%, আর যদি নো কালার তাহলে +-20%। ওকে,
নেক্সট question number 49. A 6-pole lap-wound generator has 300 conductor. The EMF induced per conductor being 5 volt. The generated voltage of the generator is. দেখো প্রথম কথা আমাদের কি বলেছে, এটা ল্যাপ উন্ড জেনারেটর। তো ল্যাপ উন্ড কথাটার মানে হচ্ছে যদি আমাদের ল্যাপ উন্ড জেনারেটর হয়, ল্যাপ উন্ড হয় তাহলে কি না প্যারালাল পাথ equals to number of pole, প্যারালাল পাথ equals to number of pole। তাহলে দেখো আমাদের পোল কটা বলেছে, 6টা। তাহলে 6 পোল যদি হয় প্যারালাল পাথ equals to 6, তাহলে প্যারালাল পাথ equals to যদি 6 হয় তাহলে আমাদের যে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর বলে দেওয়া আছে 300 অর্থাৎ 300, সেই 300 কে আমাদের তিনটে প্যারালাল পাথে ভাগ করতে হবে। এরকম ভাবে তিনটে নয় 6টা প্যারালাল পাথে ভাগ করতে হবে। এরকম ভাবে 6টা প্যারালাল পাথে ভাগ করতে হবে। এরকম প্যারালাল পাথে ভাগ করতে হবে। তাহলে আমাদের পার প্যারালাল পাথে কটা কন্ডাক্টর পড়লো, তাহলে যদি আমরা 300 কন্ডাক্টর নিয়ে টোটাল যদি 6টা প্যারালাল পাথ করি তাহলে এক একটা কন্ডাক্টর পাথে 50 করে এলো, 50 কন্ডাক্টর, 50 কন্ডাক্টর এলো। আর কি বলেছে যে একটা কন্ডাক্টরে কত ভোল্ট জেনারেট করে, 5 ভোল্ট। তাহলে 1 কন্ডাক্টর generates a 5 volt, then 50 conductor equals to 250 volt. ওকে, তাহলে সেটাই তো, যেহেতু আমরা কি জানি প্যারালালে ভোল্টেজ সেম থাকে, তো সবাই যদি 250 করে ভোল্ট জেনারেট করে, এই 1 নম্বর প্যারালাল পাথ 250 ভোল্ট, 2 নম্বর প্যারালাল পাথ 250 ভোল্ট, এরকম করে সবাই যদি 250 ভোল্ট জেনারেট করে তাহলে আমাদের টোটাল ভোল্টেজ কত পাবো, 250 পাবো। কেন, প্যারালালে ভোল্টেজ সেম থাকে। তাহলে আমাদের যে জেনারেটেড ভোল্টেজ সেটা হয়ে যাবে 250 ভোল্ট। বোঝা গেল? নেক্সট question number 50. The no load voltage of a generator 242 volt and the rated load voltage অর্থাৎ ফুল লোড ভোল্টেজ এটা হচ্ছে 220 ভোল্ট। the voltage regulation, so voltage regulation কি, voltage regulation equals to আমরা কি জানি, no load voltage minus full load voltage by full load voltage। বলে রাখি একটা কথা, ভোল্টেজ রেগুলেশন এখানে কি বলেছে দেখো, জেনারেটর যদি জেনারেটর হয় তাহলে তোমার নিচে কিন্তু আসবে ফুল লোড। যদি ট্রান্সফরমার হয়, এটা কার জন্য বললাম, জেনারেটরের জন্য। এটা যদি ট্রান্সফরমার হয়, তখন কি হবে, ভোল্টেজ রেগুলেশন ইকুয়ালস টু নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই তোমার হয়ে যাবে নো লোড। বোঝা গেল? এটা ফর ট্রান্সফরমার। বাট আমাদের এখানে জানতে চাইছে কার, জেনারেটরের। তাহলে জেনারেটরের জন্য কি হবে, দেখো নো লোড ভোল্টেজ আমাদের কত বলেছে, 242 মাইনাস ফুল লোড ভোল্টেজ বলেছে 220 বাই আমাদের ফুল লোড ভোল্টেজ 220। দেন আমাদের দেখো উপরে কত আসছে 22, ও সরি আমাদের এখানে দেখো পার্সেন্টেজে যেহেতু জানতে চেয়েছে তাহলে ইনটু 100%, পার্সেন্টেজে যেহেতু জানতে চেয়েছে ইনটু 100% যদি আমরা করি তাহলে দেখো উপরে 22 নিচে 220 ইনটু 100%, তাহলে আমাদের এটা কত আসবে 10%। রাইট আনসার হয়ে যাবে 10%। আচ্ছা এটার সঙ্গে ইনটু 100% করে নিও যদি পার্সেন্টেজে বের করতে হয়। ওকে।
তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে 10%, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, which type of circuit breaker is used for 415 volt and LT system? দেখো এই যে LT system and 415 volt, এইটাতে কোন সার্কিট ব্রেকার আমরা ইউজ করবো সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে এখানে যে সার্কিট ব্রেকার গুলো রয়েছে তার ভোল্টেজ রেঞ্জ আমরা একটু দেখে নিই। দেখো এয়ার সার্কিট ব্রেকার কোথা থেকে কত পর্যন্ত ইউজ করবো, আমরা এটা কিন্তু 415 ভোল্ট এলটি সিস্টেমে ইউজ করে থাকি। দেন মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার 33 কেভি থেকে 220 কেভি পর্যন্ত আমরা ইউজ করে থাকি। SF6 সার্কিট ব্রেকার 33 কেভি থেকে আমরা কিন্তু 800 কেভি পর্যন্ত ইউজ করে থাকি। ভ্যাকিউম সার্কিট ব্রেকার হচ্ছে আপ টু নয় 11 কেভি থেকে 33 কেভি পর্যন্ত ইউজ করে থাকি। তাহলে দেখো এখানে আমাদের জানতে চাইছে 415 ভোল্ট এলটি সিস্টেম, তাহলে সেটা কি হয়ে যাবে, এয়ার সার্কিট ব্রেকার এসিবি। ওকে, বাকিগুলোর ভোল্টেজ রেঞ্জ দেখে নাও, তাহলে অন্য সময় যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে তাহলে তোমরা মানে সঠিক আনসার করে আসতে পারবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52, ইন এসি সার্কিট রেশিও অফ কিলোওয়াট টু দ্য কেভিএ রিপ্রেজেন্ট। দেখো কিলোওয়াট ইকুয়ালস টু আমরা কি জানি, কিলোওয়াট ইকুয়ালস টু আমরা জানি ট্রু পাওয়ার বা রিয়েল পাওয়ার, আর কেভিএ এটা কি অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার যদি আমরা করি তো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এটা হচ্ছে কিলোওয়াটকে আমরা লিখতে পারি যে ভি ইন্টু আই ইন্টু কস ফাই। তাহলে এদের রেশিও কি হবে, তাহলে কিলোওয়াট বাই কেভিএ ইকুয়ালস টু তুমি লেখো কিলো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু কস অফ ফাই বাই কিলো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, কিলোভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকছে, দেখো কিলোভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার কেটে গেল, আমাদের কাছে পড়ে থাকছে কস অফ ফাই। এটাকে আমরা কি বলি, পাওয়ার ফ্যাক্টর বলি। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে, পাওয়ার ফ্যাক্টর। বুঝে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53, সিলেক্ট দ্য ফলস স্টেটমেন্ট। ভালো করে লক্ষ্য করবে, ফলস স্টেটমেন্ট জানতে চাইছে অ্যাবাউট দ্য ডেল্টা কানেকশন সিস্টেম ফ্রম দ্য ফলোইং। বলছে যে ডেল্টা কানেকশন ইজ আ 3 ওয়্যার সিস্টেম, ঠিক কথা। ডেল্টা কানেকশন হ্যাজ আ নিউট্রাল লাইন, না ডেল্টা কানেকশন তো নিউট্রাল লাইন থাকে না, সেটা তো স্টার কানেকশনে থাকে। দেখো স্টার কানেকশনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে একটা স্টার পয়েন্ট যার মিডিল পয়েন্টটা কি হতো নিউট্রাল, বাকি কি ছিল আর ওয়াই বি। বাট একটা ডেল্টা সিস্টেমের তো কোনো একটা নিউট্রাল পয়েন্ট তো নেই, এখানে তো তিনটেই পয়েন্ট রয়েছে আর ওয়াই বি, তাহলে নো নিউট্রাল। তাহলে এখানে বলেছে যে ডেল্টা কানেকশনে নিউট্রাল আছে, তাহলে এটা আমাদের রাইট আনসার হয়ে যাবে, কারণ আমাদের ফলস স্টেটমেন্টটা জানতে চেয়েছে। সো আমাদের এই অপশনটা ফলস। ডেল্টা কানেকশন ইজ ইউজড ফর দ্য শর্ট ডিস্টেন্স, অবশ্যই ডেল্টা কানেকশন শর্ট ডিস্টেন্সের জন্য ইউজ করা হয়। অ্যান্ড ডেল্টা কানেকশন ইজ ইউজড ফর দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। দেখো ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য যদি চিন্তা করো তাহলে হচ্ছে আমাদের যে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেই প্রাইমারি ডিস্ট্রিবিউশনে কিন্তু আমাদের ডেল্টা সিস্টেম কাজ করে, কারণ ওখানে লোড ভেরিয়েশন নেই। লোড ভেরিয়েশন কোথায়, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে। তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশনে আমাদের লোড ভেরিয়েশন নেই। সো ডিস্ট্রিবিউশন বলেছে, প্রাইমারি না সেকেন্ডারি সেটা কিন্তু বলেনি। তো প্রাইমারি ডিস্ট্রিবিউশনে কিন্তু আমরা ডেল্টা কানেকশন ইউজ করে থাকি। ওকে, নেক্সট
Question number 54. Ability of measuring instrument to reproduce same output when same input signal is applied again and again under fixed environmental condition. বলছি environmental condition যদি fixed থাকে তাহলে একটা সাপোজ ইনস্ট্রুমেন্ট, যে কোনো ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টে কি করছি আমরা, এটা যদি তার ইনপুট হয়, ইনপুট, এটা যদি তার আউটপুট হয়, তাহলে কি হচ্ছে, বলছে যে ইনপুটে যদি একই ইনপুট বারবার দিই, ইনপুটে যদি একই ইনপুট বারবার দিই, তাহলে যেন আউটপুটেও সেই একই ভ্যালু, আউটপুটে যে ভ্যালুটা প্রথমবারে পেয়েছি সেই ভ্যালুটা যেন বারবারে একই থাকে, চেঞ্জ না চেঞ্জ না হয়। তাহলে সেই যে ক্ষমতাটা, সেই এবিলিটিটাকে আমরা কি বলবো মেজারিং ইনস্ট্রুমেন্টের? তাহলে দেখো, একই ইনপুট যদি সেম ইনপুট দিয়ে থাকি বারবার, সেম ইনপুট যদি আমরা দিই এন্ড যদি সেম আউটপুট পাই, সেম আউটপুট পেতে চাই ইনস্ট্রুমেন্টের, তাহলে তার কি ভালো হওয়া উচিত বা কি ক্ষমতা থাকা উচিত, সেটা হচ্ছে রিপিটেবিলিটি, রিপিট করার ক্ষমতা। ঠিক আছে, এই যে বারবার একই ইনপুট দিলে একই আউটপুট বেরোবে, মানে একই ইনপুট একই আউটপুট বলতে যেটা ইনপুট দিচ্ছি সেটা আউটপুটে নয়, একটা ইনপুটের জন্য আউটপুটে যে রেজাল্ট ছিল সেই রেজাল্টটা যেন একই থাকে, নট চেঞ্জ, চেঞ্জ যেন না হয়। এইটার জন্য কি দরকার, আমাদের রিপিটেবিলিটি লাগবে, যেন তার রিপিট করার ক্ষমতা থাকে। ওকে, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে রিপিটেবিলিটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55. In the following circuit, what is the approximate maximum peak inverse voltage that the diode D1 will see? দেখো এখানে একটা ডায়োড দেওয়া আছে যেটার নাম দিয়েছে D1, এই D1 এর পিক ইনভার্স ভোল্টেজ আমাদের জানতে দিয়েছে। তো পিক ইনভার্স ভোল্টেজ, দেখো এখানে এটা তোমরা দেখতে পাচ্ছ কি, কিসের সার্কিট, হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে পিক ইনভার্স ভোল্টেজ কি হবে, এন্ড ফুল ওয়েভ রেকটিফায়ারের পিক ইনভার্স ভোল্টেজ কেমন হয়? এই দু রকমের রেকটিফায়ার আমরা জানি, একটা হাফ ওয়েভ একটা ফুল ওয়েভ। তো যে হাফ ওয়েভের রেকটিফায়ারের পিক ইনভার্স ভোল্টেজ পিআইভি, যেটা পিক ইনভার্স ভোল্টেজ কি হয়, ভিম্যাক্স হয়। যে ভোল্টেজটা আমরা ইনপুটে দেব সেটা ম্যাক্সিমাম ভোল্টেজ একটা ডায়োডের অ্যাক্রসে আসবে। তাহলে ফুল ওয়েভের ক্ষেত্রে কি হবে, ফুল ওয়েভের ক্ষেত্রে দু রকম হবে, একটা হচ্ছে সেন্টার ট্যাপ আর একটা হচ্ছে ব্রিজ, ব্রিজ রেকটিফায়ার, এই দু রকমের হয়। তাহলে তার পিআইভি কেমন হবে, সেন্টার ট্যাপের ক্ষেত্রে আমাদের আসবে 2 VM, ব্রিজের ক্ষেত্রে আসবে VM। কিভাবে দেখো, এটা হচ্ছে চার্ট, এটা তোমাদের মুখস্থ করে রাখবে। ওকে, আর কিভাবে হচ্ছে দেখো বলে দিচ্ছি। তাহলে দেখো এখানে এবার কত হবে, এখানে আমাদের দেখো একটা ট্রান্সফরমার নেওয়া আছে যার রেশিও দেওয়া আছে, ট্রান্সফরমেশন রেশিও। তো ট্রান্সফরমেশন রেশিও মানে তোমরা জানো নিশ্চয়ই, ট্রান্সফরমারে পড়ে এসছো, N2 by N1 equals to V2 by V1 equals to I1 by IP, এগুলো ছিল ট্রান্সফরমেশন রেশিও। তো দেখো এখানে বলা আছে 240 ভোল্ট ভিপিপি। তো ভিপিপি মানে কি, ভিপিপি মানে হচ্ছে ভোল্টেজ, পিপি কথাটার ফুল ফর্ম হচ্ছে পিক টু পিক, পিক টু পিক, পিক টু পিক মানে হচ্ছে, দেখো একটা যদি সাইন ওয়েভ হয় এটা, দেন পিক টু পিক কোনটা, পিক টু পিক এইটা একটা পিক, এইটা একটা পিক, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে তোমার পিক টু পিক। তাহলে তাহলে শুধু এই পিকটা, এইটা কত, এইটা হচ্ছে তার অর্ধেক। তাহলে আমাদের যদি 240 ভোল্ট এইখানে দিয়ে থাকি, তাহলে আমাদের এইখানে পিক ভোল্টেজ কত, এইখানে যেটা অ্যাপ্লাই হচ্ছে এর পিক ভোল্টেজ কত, এর পিক ভোল্টেজ হয়ে যাবে 120, কারণ এর অর্ধেক, পিক টু পিকের অর্ধেক হয়ে যাবে 120।
এবারে দেখো এখানে ট্রান্সফরমেশন রেশিও দেওয়া আছে। তো ট্রান্সফরমেশন রেশিও কি হবে, যদি এখানে n1, এখানে তোমরা যদি ট্রান্সফরমেশন রেশিও ধরে করো, তো এই ফর্মুলাতে তোমরা বসিয়ে দেখতে পারো। তো এখানে মুখে মুখে হয়ে যাচ্ছে, কারণ টার্নের সাথে ভোল্টেজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখো n2/n1 ইকুয়ালস টু v2/v1। তাহলে এখানে যদি 4 ইউনিটের জন্য 120 ভোল্ট হয়, তাহলে এখানে 1 ইউনিটের জন্য কত ভোল্ট আসবে? 30 ভোল্ট আসবে। 30 ভোল্ট আসবে। তো এই 30 ভোল্ট কোথায় এসে পড়বে? এই 30 ভোল্ট এই দিকে এসে পড়বে। এইখান দিয়ে যদি পজিটিভ আসে আর এইখান দিয়ে আসবে নেগেটিভ। সো এইখানে এই D1 এর এগেনস্টে কত ভোল্টেজ এসে পড়বে? 30 ভোল্টই এসে পড়বে। তো তাহলে এখানে তোমার D1 এর পিক ইনভার্স ভোল্টেজ কত হবে আমি বললাম, দেখো ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভোল্টেজ। দেখো পিক টু পিক মানে কি? পিক টু পিক মানে কিন্তু ম্যাক্সিমামের দ্বিগুণ, তার অর্ধেক। এই 120টাও ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম ভোল্টেজ যদি ট্রান্সফার হয়ে আসে, এটাও ম্যাক্সিমাম। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে 30 ভোল্ট একটা। আর যদি তোমাদের এখানে সেন্টার ট্যাপ থাকতো তাহলে কি হতো, 2 VM হয়ে যেত, এটা ডবল হয়ে যেত, 60 ভোল্ট হয়ে যেত। যদি ব্রিজ হতো, যদি ব্রিজ রেকটিফায়ার হতো, তাহলে এক একটা ডায়োডের এগেনস্টে কিন্তু ভিএম আসবে। ওকে, এই যেরকম 30 ভোল্ট এলো একটা ব্রিজ রেকটিফায়ারের এক একটা ডায়োডের এগেনস্টে, সেখানেও কিন্তু 30 ভোল্ট আসবে। বুঝে গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56, ফাইন্ড দ্য কারেন্ট drawn from the source in the following circuit। তো কারেন্ট আমাদের বের করতে গেলে আগে আমাদের কি করতে হবে? সার্কিট অ্যানালিসিস করতে হবে, সার্কিটকে সিম্পলিফাই করতে হবে। তো সার্কিটকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে দেখো এখানে আমাদের একদম রাইট সাইড থেকে সবসময় ক্লোজ করে করে আসবে। তাহলে দেখো এখানে তিনটে তিনটে রেজিস্টার প্যারালালে আছে। দেখো প্রত্যেকটার রেজিস্ট্যান্স দেওয়া আছে 3 ওহম করে। ঠিক আছে, তাহলে 3 ওহম করে যদি প্যারালালে থাকে, আমরা কি জানি? প্যারালালের ফর্মুলা অনুযায়ী যদি সেম রেজিস্ট্যান্স ইন প্যারালালে থাকে, তাহলে আমাদের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বাই বা ওয়ান ওয়ান রেজিস্ট্যান্স বলতে পারো, ওয়ান রেজিস্ট্যান্স বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স। কারণ দেখো প্যারালাল করলে আমরা কি জানি, ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স হয় সেটা কিন্তু কমে যায়। তাহলে কমবে মানে রেজিস্ট্যান্স বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স। তাহলে একটার হচ্ছে 3, নাম্বার অফ রেজিস্ট্যান্সও 3, তাহলে ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা হচ্ছে 1। তাহলে এই তিনটে যদি আমরা ক্যান্সেল করে দিই, দিয়ে এখানে আমরা আঁকি একটা রেজিস্ট্যান্স, এটার ভ্যালু কত দাঁড়ালো? 1 ওহম। তাহলে এইখানে একটা 1 ওহম, এইখানে একটা 1 ওহম, এইখানে একটা 1 ওহম। তাহলে তিনটে ওহম মানে তিনটে রেজিস্ট্যান্স কিন্তু সিরিজে চলে এলো। তিনটে রেজিস্ট্যান্স যদি সিরিজে আসে, তাহলে আমরা কি জানি সিরিজের ক্ষেত্রে কি হয়, R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়ালস টু আর ইকুইভ্যালেন্ট। তো তিনটে যদি আমরা 1 ওহম করে যোগ করে দিই, তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট কি আসবে? 3 ওহম। আর আমাদের ভোল্টেজ কত দেওয়া আছে? 15 ভোল্ট। তাহলে I ইকুয়ালস টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তো 15/3 ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার। খুব ইজি ছিল। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। বোঝা গেল? নেক্সট question number 57, which of the following is the main function of the choke in fluorescent lamp? দেখো ফ্লুরোসেন্ট টিউবে যদি চোখ লাগানো থাকে, তাহলে তার কাজ কি? প্রথমত চোখের কটা কাজ? দুটো কাজ। প্রথমবারে যে ফ্লুরোসেন্ট টিউবটা জ্বলার জন্য যে ইগনিশন ভোল্টেজটা লাগে, কি লাগে? ইগনিশন, ইগনিশন ভোল্টেজ। সেই ইগনিশন ভোল্টেজটাকে জেনারেট করা। আর কি কাজ? After doing the ignition voltage, after generating the ignition voltage, the fluorescent lamp glowing on, then the choke is works as a ballast.
ওয়ার্কস অ্যাজ আ ব্যালাস্ট। অর্থাৎ এই দুটোর কাজ কি একটু এক্সপ্লেন করি। ইগনিশন ভোল্টেজ মানে কি, দেখো তুমি একটা টিউবলাইট দেখবে তার রেটিং কত, 230 ভোল্ট, তুমি 230 ভোল্টে এসে কানেক্ট করে দিলে কানেকশন ওয়াইজ। তো কিন্তু ল্যাম্পটা জ্বলার জন্য যে ইগনিশন ভোল্টেজ, অর্থাৎ ল্যাম্পটা জ্বলতে গেলে যে তার যে ভোল্টেজ লাগবে সেটা হচ্ছে কিন্তু প্রায় 1100, প্রায় 1100 টু 1200 ভোল্ট, 1100 টু 1200 ভোল্ট, কিন্তু তুমি দিচ্ছ কত, 30 ভোল্ট। তাহলে এই জ্বলার জন্য যে এই ভোল্টেজটা লাগবে প্রথমবারে জ্বলে ওঠার জন্য, তাহলে এইটা কে তৈরি করবে, চোখ কয়েল তৈরি করবে। এই জন্য আমরা এটাকে কি বলি, ইগনিশন ভোল্টেজ। সেই জন্য চোখ ফার্স্ট টাইম কি করে, অ্যাজ এ ইগনাইটার কাজ করে। দেন কি করে, 1100 ভোল্ট বা 1200 ভোল্ট জ্বলার জন্য লাগছিল, তারপরে যখন সার্কিট কমপ্লিট হয়ে যাচ্ছে ইনসাইড দ্য ল্যাম্প, তখন আমাদের কিন্তু আর এই 1100 বা 1200 ভোল্টটা লাগছে না। তখন কি করে, অ্যাজ এ ব্যালাস্ট মানে অ্যাজ এ লোড হিসাবে কাজ করে। দেন তারপরে কি করে, ও কিন্তু ভোল্টেজ ড্রপ করে নেয়। দেন এই ফ্লুরোসেন্ট টিউব কত ভোল্টে জ্বলে, এই ফ্লুরোসেন্ট টিউব আফটার ডুইং দ্য মানে ওয়ার্কস এজ এ ব্যালাস্ট, দেন এ কিন্তু 110 ভোল্ট থেকে 120 ভোল্টে জ্বলে। বুঝতে পারলাম? তাহলে এর কটা কাজ, ইগনিশন ভোল্টেজ জেনারেট করা, ওয়ার্কস এজ এ ব্যালাস্ট। স্টেপ 1 হচ্ছে এটা, স্টেপ 2 হচ্ছে এটা। প্রথমে জ্বলার জন্য 1100 থেকে 1200 ভোল্টেজ জেনারেট করতে হয়, তারপরে জ্বলে গিয়ে সার্কিট কমপ্লিট করলে, যখন ইনসাইড দ্য ফ্লোরোসেন্ট টিউবের মধ্যে দিয়ে যখন সার্কিট কমপ্লিট হয়ে যাবে, তখন আর কিন্তু এই 1100-1200 ভোল্ট লাগবে না, তখন 110 ভোল্ট বা 120 ভোল্টেই কিন্তু ফ্লোরোসেন্ট টিউব জ্বলবে। তার জন্য পরে কিন্তু আমাদের এই ব্যালাস্ট হিসাবে কিন্তু চোখ তখন কাজ করে। তাহলে দেখো আমাদের এখানে কি বলেছে, ভোল্টেজ লিমিট করা, না ভোল্টেজ লিমিট করা না, ভোল্টেজকে বাড়ানো। ঠিক আছে, তাহলে দেখো ইনডিউসড হাই ভোল্টেজ, অবশ্যই ইনডিউসড হাই ভোল্টেজ কখন, না অ্যাজ এ ইগনাইটার হিসাবে যখন কাজ করছে। এলিমিনেট দ্য রিপল ইন দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি। অ্যাকচুয়ালি এলিমিনেট দ্য রিপল মানে হচ্ছে এসি কে ডিসি করা। এই যে পুরো কথাটা, এটাকে যদি আমরা সিম্পল ভাবে বলি, তাহলে এসি কে ডিসি করা, এলিমিনেট দ্য রিপল মানে এসি কে ডিসি করা। তো এটা তো করে না, সে তো শুধুমাত্র কি বললাম, ভোল্টেজকে হাই করে অ্যান্ড দেন ভোল্টেজকে ড্রপ করে। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন বি, ইন্ডিউস দ্য হাই ভোল্টেজ। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58, এডি কারেন্ট লস ইন আ ট্রান্সফরমার ক্যান বি রিডিউসড বাই। দেখো এডি কারেন্ট লস আমি আগের অনেক ভিডিওতে বলে এসেছি, এডি কারেন্ট লস এমনকি এক্সপ্লেনও করেছিলাম খুব সুন্দর করে, যদি না দেখে থাকো আবার যাও প্রিভিয়াস ভিডিওগুলোতে, তোমরা দেখো ওখানে এডি কারেন্ট আমরা খুব সুন্দর করে এক্সপ্লেন করেছিলাম যে এডি কারেন্ট লস কিভাবে হয়, কেন হয়, সেটাকে কমানোর জন্য আমরা কি করব, না সেটাকে কমানোর জন্য কিন্তু আমরা পিস পিস করে যে ল্যামিনেশন কোরকে আমরা পিস করি, কোরকে আমরা পাতলা পাতলা স্ট্যাম্পিং করি, সেটাকেই আমরা কি বলি, ল্যামিনেট করা। তো কোরকে কিন্তু আমরা ল্যামিনেট করি। তাহলে এখানে কি বলেছে, ইনক্রিজিং দ্য থিকনেস অফ ল্যামিনেশন, না ল্যামিনেশন যদি আমরা পিস পিস করে কাটি তাহলে কি থিকনেস বাড়বে, না থিকনেস কমবে। তাহলে ডিক্রিজ দ্য থিকনেস অফ ল্যামিনেশন, ল্যামিনেশনের যে থিকনেসটা সেটা আমরা কিন্তু ডিক্রিজ করি। কোর একটা সলিড মেটেরিয়াল না রেখে সেটাকে আমরা কি করি, পাতলা পাতলা স্ট্যাম্পিং করি, কাটি, সেগুলোকে কেটে আবার স্ট্যাক টাইট করি, তখন ল্যামিনেট করি। এটাকে আমরা কি বলি, ল্যামিনেশন করা। ল্যামিনেশন করা, ল্যামিনেশন করার ফলে পুরো যে একটা সলিড বডি ছিল সেটার জায়গায় এখন তার থিকনেস কতটা হয়েছে, এই ছোট ছোট থিকনেস, পাতলা পাতলা থিকনেস হয়ে গেছে। তার কারণে কিন্তু আমাদের এডি কারেন্ট লস কমে যায়। ওকে, তাহলে এখানে ডিক্রিজ দ্য থিকনেস অফ দ্য ল্যামিনেশন, ল্যামিনেশনের থিকনেসকে ডিক্রিজ করি আমরা। বুঝা গেল? নেক্সট, ইন অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট ফোর্স ইউজ টু প্রিভেন্ট দ্য অসিলেশন। দেখো আমাদের যে যত রকমের ইনস্ট্রুমেন্ট রয়েছে তাতে কত রকমের ফোর্স অ্যাক্ট হয়, 3 রকমের ফোর্স। একটা কি, ডিফ্লেক্টিং,
ডিফ্লেক্টিং ফোর্স, যেটা কি করে পয়েন্টারকে মুভ করতে সাহায্য করে, টু মুভ পয়েন্টারকে মুভ করতে সাহায্য করে। তারপরে কি আছে কন্ট্রোলিং টর্ক, কন্ট্রোলিং ফোর্স, যেটা কি করে আফটার রিমুভ দ্য ডিফ্লেক্টিং ফোর্স কাম টু দ্য রেস্টিং পজিশন, মানে 0 পয়েন্টে ফেরার, কাম ইন রেস্ট পজিশন, টু কাম ইন রেস্ট পজিশন। তাহলে কন্ট্রোলিং টর্কের কাজ কি না ডিফ্লেক্টিং টর্কের উল্টো দিকে কাজ করে, অর্থাৎ এ কি করে ডিফ্লেক্টিং টর্ক কি করে 0 থেকে কাঁটা ম্যাক্সিমামের দিকে নিয়ে যেতে সাহায্য করে, কন্ট্রোলিং টর্ক কি করে ম্যাক্সিমাম থেকে 0-র দিকে নিয়ে আসার চেষ্টা করে। তাহলে এরা দুজন কি একে অপরের কিন্তু শত্রু, অর্থাৎ একে অপরের কিন্তু উল্টো দিকে কাজ করে 180 ডিগ্রি। ওকে, এবারে আমাদের কাছে জানতে চেয়েছে যে তাহলে কি ডিফ্লেক্টিং টর্ক ম্যাক্সিমামের দিকে ঠেলছে, কন্ট্রোলিং টর্ক 0-র দিকে ঠেলছে, তাহলে দুজন কিন্তু দুজনকে ঠেলছে, এই যে ঠেলার ফলে অসিলেশন হচ্ছে, কাঁটাটা ক্রমশ কি হচ্ছে এরকম দুলতে থাকছে। ঠিক আছে, পারফেক্ট পজিশনে এসে দাঁড়াচ্ছে না, মানে আমি চাচ্ছি যে কাঁটাটা এরকম ভাবে গিয়ে দাঁড়িয়ে যাক এই পজিশনে, কিন্তু কি হচ্ছে না দাঁড়িয়ে কাঁটাটা একবার এগিয়ে যাচ্ছে ফের পিছিয়ে আসছে, এগিয়ে যাচ্ছে ফের পিছিয়ে আসছে, এরকম করতে করতে অনেকক্ষণের পরে এসে এইরকম ভাবে দাঁড়ায়। তো এই ঘটনাটা না ঘটার কারণ ঘটে যাতে তাড়াতাড়ি ঘটে, যাতে তাড়াতাড়ি মানে পারফেক্ট যে আমাদের রেজাল্ট, এই রেজাল্ট এসে যাতে দাঁড়ায়, সেটার জন্য আমাদের কোন ফোর্স ইউজ করতে, তাহলে 3 নম্বর ফোর্স, সেটা হচ্ছে কি ড্যাম্পিং ফোর্স। ড্যাম্পিং ফোর্সের কাজ কি টু প্রিভেন্ট অসিলেশন। টু প্রিভেন্ট অসিলেশন, তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে ড্যাম্পিং ফোর্স। বোঝা গেল যে ড্যাম্পিং ফোর্স দিয়ে আমরা কি করি অসিলেশনটাকে আটকাই, কন্ট্রোলিং টর্ক রেস্টিং পজিশনে আনার জন্য, ডিফ্লেক্টিং টর্ক ফর 0 থেকে ম্যাক্সিমামের দিকে মুভ করানোর জন্য। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 60, এন্ড এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন পেপারের লাস্ট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, মেজারমেন্ট which provides a fast go no go testing for fuse। বলছে একটা ফিউজ মেজারমেন্ট করবো এবং কুইক মেজারমেন্ট করবো, খুব দ্রুত মেজারমেন্ট করবো, সেটা ভালো আছে না খারাপ আছে, না সেটা চলবে কি চলবে না। ঠিক আছে, তাহলে সেইটা মেজারমেন্ট আমরা কি দিয়ে করবো, একটা ফিউজ সেটা ভালো আছে নাকি মাঝখানে কাটা আছে, মানে অর্থাৎ ফিউজটা ভালো আছে কি নেই, ওয়ার্ক করবে কি করবে না, এটার জন্য আমরা কি মেজারমেন্ট করব, ডায়োড মেজারমেন্ট করব, ভোল্টেজ মেজারমেন্ট করব, কারেন্ট মেজারমেন্ট করব। দেখো তুমি কোন একটা ফিউজ ভালো আছে কিনা সেটা কিভাবে মেজারমেন্ট করবে, তাহলে অবশ্যই তার কন্টিনিউটি টেস্ট করবে, কারণ এইখানকার পয়েন্ট যুক্ত আছে কিনা, কন্টিনিউটি আছে কিনা, এটা কন্টিনিউটি টেস্ট করব। তাহলে আমরা মাল্টিমিটার দিয়ে বা ওহম মিটার দিয়ে কন্টিনিউটি কিন্তু টেস্ট করব। তাহলে এটাই হয়ে যাবে কিন্তু একটা ফিউজের ফার্স্ট গো নো গো টেস্টিং। ওকে, ফিউজটা ভালো আছে কি খারাপ আছে, বোঝা গেল। এই ছিল আমাদের টোটাল 60 কোয়েশ্চেন। আমরা এই সিজনে 30 কোয়েশ্চেন প্রোভাইড করলাম, লাস্ট 30 কোয়েশ্চেন, আর আগের একটা সিজনে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 30 পর্যন্ত কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি। তো সেইটা যদি দেখে না থাকো তাহলে প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই দেখো।